নমস্কার, আমি দয়াময় রায়, মানভূম সংবাদ লাইভ পেজ থেকে সরাসরি আপনাদের সঙ্গে। আজকের বলবার বিষয় গবেষণা, প্রকরণ, পদ্ধতি এবং ইতিকর্তব্য। গবেষণা শব্দটি শুনলেই একটি তত্ত্বানুসন্ধান, একটি সত্যানুসন্ধান, এই ধরনের অনুসন্ধিৎসার কথা মনে পড়ে। এবং গবেষণা, যখনই গবেষণার কথা আসে তখনই গবেষণা মানে আমরা ইংরেজিতে যাকে বলি রিসার্চ, অর্থাৎ পুনরীক্ষণ, বা যাকে পুনর্বীক্ষণও বলতে পারি, যার প্রথম কাজ হচ্ছে রিসার্চ। সার্চ যদি আমরা প্রথম শব্দটি ধরি, তাহলে প্রথমে সার্চ ঠিক না হলে রিসার্চ, তাহলে সার্চ যদি ঠিক না হয় তাহলে রিসার্চ ঠিক হবে কি করে? তাহলে বিষয়ের অবহিতি চাই, বিষয় সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন, নলেজ চাই। অন্যদিক থেকে বলা যায় যে পথ পরিক্রমা চাই, অনেক পথ, অনেক অন্বেষণ, পথ পরিক্রমার অন্তে রিসার্চ সম্পন্ন হয়, গবেষণা সম্পন্ন হয়। এবং এই কাজে যিনি মাথার উপর থাকেন তাকে আমরা গাইড বলি, নির্দেশক বলি, বিজ্ঞ, অভিজ্ঞ পথ প্রদর্শক। তবে তিনি শুধু পথ নির্দেশই করবেন, পথ প্রদর্শনই করবেন, তিনি তো আর লিখে দেবেন না। তাহলে সাধনা হচ্ছে নিজের, সাধনা গবেষকের, সিদ্ধি গবেষকের। তাই নিশ্চিত্র তদন্ত সাপেক্ষে যে খোঁজা, যে অন্বেষণ, তারপর সেই অন্বেষণের মধ্যেই একটা পর্ব, একটা বৃহৎ পর্ব জুড়ে থাকে হচ্ছে যে অধ্যয়ন, এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা। কিন্তু সেই পরীক্ষা নিরীক্ষা সর্বাঙ্গীন হতে হবে। সর্বাঙ্গীন ছাড়া সেই গবেষণার, সেই সার্চ এবং রিসার্চ, তার মূল্য কিন্তু থাকে না, দেখা যায়। তাই চেখে দেখা নয়, চোখে দেখা, অন্তরে দেখাই হলো গবেষণা। নতুন নতুন তত্ত্বের উদ্ভাবন, সত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই মিথ্যা গল্প রচনা নয় গবেষণা, পাতার পর পাতা ভরিয়ে দেওয়া নয় গবেষণা। যে 5টি গ্রন্থ ক্রয় করে সেই 5টি গ্রন্থ থেকে একটি গ্রন্থ প্রণোদিত হলেই সেটি একটি গবেষণা গ্রন্থ, তা নয়। সেরকম গ্রন্থ বাজারে আছে, নেই এমন বলা যাবে না। ফাহিয়েন, কলম্বাস, ইউএনসান যে কাজ করে গেছেন, যে গবেষণার কাজ, যে পথ প্রদর্শনের কাজ, সেরকমই কাজ। অন্যদিকে একটি কবিতার কথা মনে পড়ে, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই কেমন করে ঘুরছে মানুষ, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দুবার বললাম এই কারণে, এই ঘুরে বেড়ানো, এই সত্য অনুসন্ধান, এই তত্ত্বানুসন্ধান, এই সত্যকে আবিষ্কার করাই গবেষণার কাজ। তার জন্য কি দরকার? তার জন্য দরকার ব্যাকুলতা, তার জন্য দরকার আগ্রহ, তার জন্য দরকার ইচ্ছা, তার জন্য দরকার সত্য নিষ্ঠা। তাহলে বোধ, মেধা, সুলুক সন্ধানের অনুসন্ধিৎসা ছাড়া গবেষণা কাজ কখনো করা যায় না। গবেষণা অনেক রকম হতে পারে। প্রাতিষ্ঠানিক গবেষণা, সেখানে সাধারণভাবে আমরা দেখি বা শুনি, সে তার সত্যতা সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করার জন্য এই আলোচনায় আমি আসিনি। যে সেখানে পছন্দ অপছন্দের বিষয়, বিষয়ের পছন্দ অপছন্দ, গবেষকের পছন্দ অপছন্দ, অর্থাৎ যিনি যে বিষয়ে গবেষণা করতে পারবেন তিনি যে সেই বিষয়টি তার উপর আরোপিত হবে, কিংবা যে যিনি গবেষণা করবেন তিনি যে সেই গবেষণা কর্মের কাজের সঙ্গে যুক্ত হবেন, তার কোনো মানে নেই। কারণ প্রাতিষ্ঠানিক গবেষণা অনেকগুলি ধাপ, অনেকগুলি স্তর,
পরম্পরা অতিক্রম করেই তাকে গবেষককে সেই কাজে নেমে পড়তে হয়। কিন্তু আজকে এই আলোচনায় আসার কারণ হলো যে আমরা দেখি যে চারদিকে প্রচুর প্রবন্ধ, প্রচুর বই লেখালেখি বাড়ছে দিন দিন। প্রকৃত গবেষণার ক্ষেত্রভূমিতে সেই গ্রন্থগুলির সেই শব্দ আর বাঙালির ইতিহাস নিহার রঞ্জন রায়ের গ্রন্থ নয় যে তাকে আমরা প্রকৃত গবেষণা বলে চিহ্নিত করব, কিংবা ময়মনসিংহ গীতিকা যেভাবে গবেষণার প্রকরণ পদ্ধতির ভেতর দিয়ে, ক্ষেত্র সমীক্ষা, সূত্র সন্ধানের ভেতর দিয়ে আচার্য দীনেশচন্দ্র সেন যেভাবে প্রতিপাদিত করেছেন সেই সুমূল্যবান গ্রন্থকে, লোক গবেষণার ধারাকে, সেই গ্রন্থ তো নয়। তাই গবেষণা নিবন্ধ পদ্ধতি মেনে ঠিক হচ্ছেই প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ঠিকই, কিন্তু তা কি চাকুরির জন্য, নাকি তা ডিগ্রির জন্য, না ফুটকির জন্য, না সামাজিক কৌলিন্যের জন্য যদি হয় তাহলে কিন্তু খুবই মুশকিল। কারণ যিনি ডিগ্রিধারী বা যিনি উপাধিধারী তার একটা প্রবন্ধ যদি 1 বছরের মধ্যে প্রকাশিত হতে না দেখা যায় তাহলে কি বলা যায়? যে যিনি গবেষক তিনি তো নিরত থাকবেন এই গবেষণা কর্মের ভেতর দিয়ে। অন্যদিকে যেমন লোক গবেষণার ক্ষেত্রে এখন দেখি বিভিন্ন সংস্থা লোক গবেষণার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। এবং লোক গবেষণার ক্ষেত্রে আমরা যখনই গবেষণা শব্দটি আমাদের পূর্বে আমরা বলিনি যে গবেষণা শব্দটি যখনই আমরা বিশ্লেষণ করব তখনই গোযুক্ত এসোনা অর্থাৎ গরু অন্বেষণ বললে হবে না। আসলে এটি হচ্ছে একটি রূপক, এটি রূপকার্থে ব্যবহৃত। আসল ঘটনার পশ্চাতে লুক্কায়িত যে সত্যজনিত সমস্যা বা নিরসন, সেটিকেই আমরা গবেষণা বলি। গো অর্থ অনেক, তার অর্থ আছে। গো অর্থে ঐশ্বর্য, গো অর্থে সমৃদ্ধি, আবার গো অর্থে পৃথিবীও কেউ কেউ বলে থাকেন। তাহলে জ্ঞান রূপ ঐশ্বর্য অন্বেষণ, জ্ঞান রূপ সমৃদ্ধি যে অন্বেষণ করবেন, তাই সেটাই হচ্ছে গবেষকের কাজ। শ্রীলঙ্কায় একটি লোককথা চালু আছে, স্বর্ণ দ্বীপত্ব, ইংরেজিতে যাকে বলে সেরেন্ডিপিটি। অর্থাৎ এর 3টি কাজ: তীক্ষ্ণ পর্যবেক্ষণ, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং সম্ভাব্য সিদ্ধান্ত। তার সব রকমের সিদ্ধান্তটিকে প্রণোদিত করাই গবেষণার কাজ। এর মূলে এটি বলেছেন পান্নালাল গোস্বামী মহাশয়। কিন্তু রিসার্চ, গবেষণা, তার প্রকরণ পদ্ধতি বলতে গেলেই আমাদেরকে একটু ইংরেজি সাহিত্যের বিভিন্ন গ্রন্থের দিকে আমাদের নজর দিতে হয় এবং বিভিন্ন গবেষকের বিভিন্ন লেখার দিকে আমাদের নজর দেওয়া দরকার। আমরা দেখেছি যে রিসার্চ ইংরেজিতে যার প্রথম প্রয়োগ 1639 সালে, যে গ্রোথ অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নলেজ, অক্সফোর্ড ডিকশনারিতে সেটি বলা হয়েছে রিসার্চই। এই হচ্ছে রিসার্চের মূল ধর্ম বা প্রাণধর্ম। আর অক্সফোর্ড ডিকশনারি অন্যভাবে আর একটু বলেছে যে সার্চ অর ইনভেস্টিগেশন ডাইরেক্টেড টু দ্য ডিসকভারি অফ সাম ফ্যাক্ট because by careful consideration or study of a subject। অর্থাৎ যদি আমরা আরেকটু ভেঙে বলি তাহলে এটা হচ্ছে তত্ত্বানি নিরূপণার্থ অন্বেষণই গবেষণা। তত্ত্ব নিরূপণের জন্য যে অন্বেষণ, সেটাকেই আমরা গবেষণা বলতে পারি। অর্থাৎ তাহলে রিসার্চ কি? যদি এক কথায় আমরা একটা সংজ্ঞা করি তাহলে সংজ্ঞায়িত করলে দেখা যাবে যে কোর্স অফ ক্রিটিক্যাল অর সায়েন্টিফিক এনকোয়ারি। অর্থাৎ এইটি করতে গেলেই অনেকগুলি কথা, অনেকগুলি শব্দ, অনেকগুলি তত্ত্বের কথা চলে আসে। যেমন স্টুডিয়াস এনকোয়ারি, এক্সামিনেশন, ক্রিটিক্যাল ইনভেস্টিগেশন, এক্সপেরিমেন্টেশন, ডিসকভারি অফ নিউ ফ্যাক্টস অ্যান্ড দেয়ার কারেক্ট ইন্টারপ্রিটেশন, রিভাইজড কনক্লুশন, থিওরিজ এবং ল ইত্যাদি। অনেকগুলি পরম্পরার ভেতর দিয়ে একটি গবেষণা প্রকরণ, একটি গবেষণা নিবন্ধ তৈরি হতে পারে। তাই diligent and systematic inquiry or investigation into the subject in order to discover or revise facts, theories, application, এটি বলা হয়েছে এনসাইক্লোপিডিয়াতে। অর্থাৎ তাহলে গবেষণা প্রকরণ পদ্ধতি সম্পর্কে
যদি আমরা বৈশিষ্ট্যায়িত করি, যদি আমরা বিশ্লেষণের ভেতর দিয়ে আমরা পয়েন্টগুলোকে স্থিরীকৃত করি, তাহলে কি পেতে পারি? তাহলে গবেষণা হচ্ছে একটা অনুসন্ধানের প্রক্রিয়া, একটা স্টাডি, একটি বিষয়ের উপর স্টাডি, যা জ্ঞানকে বিকশিত করবে, যা নতুন নতুন তথ্যের সমন্বয়ে জ্ঞানের বিকাশ ঘটাতে সহায়তা করবে, এবং সিদ্ধান্ত থাকবে যে সিদ্ধান্ত নতুন আলো ছড়াবে, যা আবিষ্কৃত, যা স্বতঃসিদ্ধ, যা প্রমাণিত, তাকেই আমরা বলবো গবেষণা। রিসার্চ মানেই তথ্যের সাজসজ্জা নয়, অনেকগুলি তথ্যকে এক জায়গায় করে দেওয়া রিসার্চ নয়, তার একটা পরিপাকের দরকার, তার একটা অলঙ্করণের দরকার, তার সাজসজ্জার দরকার। অর্থাৎ ইটের উপর ইট সাজিয়ে তমিজ মিয়ার গরুর গাড়ি চলে, যেমন যে ইট সাজিয়ে তিনি নিয়ে যাচ্ছেন তমিজ মিয়া, সেই ইটগুলি যে সজ্জায় আছে, যে বিন্যস্ত পরম্পরায় আছে, সেই ইটগুলি যখন আবার রাজমিস্ত্রির কাছে চলে যায়, তখন তার সাজসজ্জা আরো আলাদা রকমের হয়েছে। ফলে এই যে যদি তমিজ মিয়ার ওই যে ইটের সারি নিয়ে যাওয়াকে আমরা যদি বলি সার্চ, তাহলে রাজমিস্ত্রি যখন সেটিকে একটি প্রাসাদে পরিণত করবে, সেটি হচ্ছে রিসার্চ। ফলে ডেটার সুষম সমন্বয় চাই, ইটের সুষম সমন্বয় চাই, যা নতুন জগৎ উন্মোচনে সহায়তা করবে গবেষককে, পাঠককে এবং অন্যান্য সকলকে। ফলে কম্প্রিহেন্সিভ বিবলিওগ্রাফিও নয় গবেষণা। গবেষণা তথ্য তত্ত্বের সমাবেশে তার ব্যাখ্যা এবং তার নতুন পথ নির্দেশ করে, যাকে আমরা বলি ইন্টারপ্রিটেশনও বলতে পারি। এই গবেষণার ক্ষেত্রে আমরা তিনটি ধারার কথা লক্ষ্য করি। বিভিন্ন ওয়েদেকার বা বিভিন্ন ডক্টর সুরভি বন্দ্যোপাধ্যায় গবেষণা প্রকরণ পদ্ধতি বা অন্যান্য বিদেশি যে বিভিন্ন গবেষণা প্রকরণ পদ্ধতির যে গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে যে নির্ণীত যে সত্যটি খুঁজে পায়, তা হচ্ছে তিনটি বিষয়। একটি হচ্ছে অ্যানালিসিস, দ্বিতীয় হচ্ছে সিনথিসিস, আর তৃতীয় হচ্ছে ইভ্যালুয়েশন। অ্যানালিসিস ব্যাখ্যা, উদ্দেশ্যে ব্যাখ্যা, একটা নির্দিষ্ট লক্ষ্যে ব্যাখ্যা, আর সিনথিসিস হচ্ছে সমন্বয়, অর্থাৎ যুক্তির সমন্বয়, তত্ত্বের সমন্বয়, তথ্যের সমন্বয়, মেধার সমন্বয়। আর অন্যদিকে যখন আমরা সিদ্ধান্তে যাই, তখন সেটি হচ্ছে যে বিচার বিশ্লেষণের যে মূল্যায়ন, সেটি গবেষণাপত্র বা গবেষণা নিবন্ধ। অন্য দিক থেকে আমরা বলতে পারি যে সযত্নক পরিকল্পনার বৌদ্ধিক প্রকাশ হচ্ছে গবেষণা। এটি একেবারে আমার নিজস্ব উপলব্ধি। সযত্নক পরিকল্পনার বৌদ্ধিক প্রকাশ হচ্ছে গবেষণা। বিষয় নির্ভর যে সমস্যা, তার সমাধান এবং তাকে যুক্তি পরম্পরায় সমন্বিত করতে পারলেই গবেষণা কিন্তু সঠিক হতে পারে। ইট প্রসেস ফ্রম দ্য পয়েন্ট অ্যালং কেয়ারফুলি প্ল্যান প্রসিডিউরস, অর্থাৎ একটি পরিকল্পনার সুসংহত বৌদ্ধিক প্রকাশকে আমরা গবেষণা বলতে পারি। তাহলে গবেষণা মানে দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক মেথড ফর ইট অ্যাকমপ্লিশমেন্ট নয়, শুধু অ্যাকমপ্লিশমেন্টেই নয়, তার মধ্যে আছে প্রাথমিক তথ্য সংগ্রহ, প্রাইমারি ডেটা, যা ব্যবহার করা হয় নতুন আবিষ্কারের জন্য। ফলে পর্যবেক্ষণ এবং পরীক্ষণ বর্ণনা এর অন্যতম বৈশিষ্ট্য। তাহলে ট্রাই অ্যান্ড সি, গবেষণা হচ্ছে ট্রাই অ্যান্ড সি, অর্থাৎ চেষ্টা আর দেখার সমন্বয় হচ্ছে গবেষণা। চেষ্টার পর চেষ্টা, দেখার পর দেখা, যখন পরীক্ষামূলক গবেষণা হবে, সেটা তার প্রাণধর্মকে বিকশিত করে তোলে। আসলে গবেষণার যে মূল, গবেষককে যে মূল কয়েকটি পয়েন্টসের উপরে নির্ভর করতে হয়, তা কিন্তু তার আগ্রহ, তার ইচ্ছা শক্তির ফলাফলের উপরে নির্ভর করে। কারণ নির্দেশকের নির্দেশনাকে গবেষক যখন আত্মস্থ করেন, তখন তার কিন্তু কতকগুলি বিষয় না থাকলে কিন্তু সেই গবেষণাটি কিন্তু সার্থক প্রতিপাদন সম্ভব নয়। সেগুলি কি না? সেগুলি হচ্ছে যে ইন্টেলিজেন্সি, অর্থাৎ বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, প্রত্যুৎপন্নমতিত্ব যদি না থাকে, তাহলে গবেষণার যে অভিযোজনতা, তা কখনোই সম্ভব নয়। অন্য দিক থেকে আমরা যদি করিতকর্মা বা বহুমুখীনতার কথা বলি, বা রিসোর্সফুলনেস অ্যান্ড ভার্সেটিলিটি, অর্থাৎ যদি
তার মধ্যে করিতকর্মার মানসিকতা না থাকে গবেষকের মধ্যে, তাহলে সেটি কিন্তু উদ্যোগপ্রিয়তা থেকে বিচ্যুত হয়ে যেতে বাধ্য। অন্যদিকে ক্রিয়েটিভিটি গবেষকের চাই, অর্থাৎ তাকে যাকে আমরা বলি সৃজনশীলতা গবেষণার অন্যতম একটি প্রকরণ এবং পদ্ধতিও বটে। কিন্তু শুধু সৃজনশীলতা থাকলেই হবে না, তার মধ্যে একটা অরিজিনালিটি একটা দরকার, এবং অরিজিনালিটি থাকলেই হবে না, তার মধ্যে আবার অন্তর্দৃষ্টিও চাই, অর্থাৎ উদ্ভাবনী শক্তি, গবেষকের একটা উদ্ভাবনী শক্তি থাকতে হবে। তাহলে এক্সপার্টাইজ অ্যান্ড কম্পিটেন্স অফ হিজ এরিয়া অফ ইনভেস্টিগেশন অর স্টাডি, অর্থাৎ দক্ষতা এবং ক্ষমতা যোগে বিষয়ের উপরে গবেষকের অধিকার দরকার। এই ক্ষেত্রেই আমরা দেখেছি যে ডিটারমিনেশন অ্যান্ড ড্রাইভ চাই, অর্থাৎ সংকল্প চাই, উদ্যোগ চাই। অন্য দিক থেকে তাকে গবেষককে কিন্তু উদার মনস্ক হতে হবে, ওপেন মাইন্ডেড হতে হবে। ওপেন মাইন্ডেড না হলে গবেষণার প্রকরণ কিন্তু আটকে যাবে, অর্থাৎ এক দেশদর্শিতায় দুষ্ট হয়ে যাবে গবেষণা। ফ্রিডম ফ্রম বায়াসনেস, যাকে আমরা বলি পক্ষপাত মুক্ত চিন্তাধারা গবেষকের অবশ্যই থাকা দরকার। অন্যদিকে ইন্টিগ্রিটি, অখণ্ডতা, সংযত এক অখণ্ড চিন্তন মনন তার মধ্যে থাকবে। অন্যদিকে পারসিস্টেন্স অর্থাৎ জেদ যদি না থাকে, লক্ষ্যে অবিচলতা যদি না থাকে, তাহলে গবেষক মুখ থুবড়ে পড়তে বাধ্য। থ্রুনেস, অর্থাৎ গবেষকের পরিকল্পনার যে থ্রুনেস, অর্থাৎ পরিকল্পনার যে সামগ্রিকতার যে মনোযোগ, সেটি যদি না থাকে, তাহলে গবেষণা প্রকরণ মাঝপথে হোঁচট খেতে বাধ্য। ফলে এইভাবে আমরা দেখি যে বেসিক রিসার্চ, থিওরিটিক্যাল, অর্থাৎ রিসার্চ, পিওর রিসার্চ একে বলতে পারি, পিওর রিসার্চ আমরা বলতে পারি। অ্যাপ্লাইড রিসার্চ, গবেষণার তাহলে দুটি দিক, আমরা একটা বেসিক রিসার্চ দেখছি যাকে থিওরিটিক্যাল রিসার্চ বলছি, অন্যদিকে আরেকটি হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। এই অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে হোললি ইউজ অর ইউটিলিটি ওরিয়েন্টেড, অর্থাৎ আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের মতে, যেটা 1950 সালে যা স্থিরীকৃত হয়, যে ফান্ডামেন্টাল রিসার্চ তাকে বলা হচ্ছে। ফান্ডামেন্টাল রিসার্চকে আমরা বলছি বেসিক রিসার্চ, আর যেটা অ্যাপ্লাইড রিসার্চ সেটা তো আছেই, যা ইন্ডাস্ট্রিয়াল রিসার্চও বলা হয়, দ্যাট ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ সায়েন্স, যাকে আমরা অ্যাপ্লাইড রিসার্চ বলছি। আর ফান্ডামেন্টাল রিসার্চ হচ্ছে এ ফুলার নলেজ অর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট আন্ডার স্টাডি রেদার দেন এ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেয়ারঅফ, যাকে আমরা বলছি যে ফান্ডামেন্টাল রিসার্চ। ফলত এই অ্যাপ্লাইড রিসার্চের ক্ষেত্রে আমরা সোশ্যাল, লংটিটিউডিনাল কিংবা প্রেসার স্টাডিজ, অ্যাসেসমেন্ট স্টাডিজ, ইভালুয়েশন স্টাডিজ, ফিল্ড রিসার্চ কিংবা ডকুমেন্ট রিসার্চও তার মধ্যে পড়ে বলেই আমরা জানি। কিন্তু রিসার্চের পদ্ধতি 3 ধরনের হয়: ঐতিহাসিক রিসার্চ, পরীক্ষণমূলক এবং বর্ণনামূলক। সার্ভেমূলক, বর্তমানে আবার কেস স্টাডিও কিন্তু যুক্ত হয়েছে সিলেবাসের মধ্যে, কেস স্টাডিও কিন্তু এখন যুক্ত হয়েছে একেবারে 10ম শ্রেণী থেকে। এটাও একটা গবেষণার প্রকরণ এবং পদ্ধতি। কিন্তু গবেষণার ধাপগুলি বলে নেওয়া উচিত। তারপরে আমরা আসব আমাদের লোক সংস্কৃতি গবেষণার যে সমস্যা, সংকট, সম্ভাবনা এবং তার উত্তরণ, এবং যে এই সংক্রান্ত কাজে কিছুদিন যুক্ত থাকার ফলে যে পরিস্থিতি অবস্থা দেখি, সে সম্পর্কে আলোকপাত করব। কিন্তু গবেষণার প্রথম যে স্তরগুলি বা পরম্পরা, যে ধাপ, যে স্টেজ, সেগুলির কথা উল্লেখ করা উচিত। প্রথমেই হচ্ছে স্টেপ 1। যদি স্টেপ 1 আমরা তারা দেখি, তাহলে সিলেকশন অফ এ প্রবলেম ফর রিসার্চ। প্রথমে তো সমস্যাটাকে ঠিক করতে হবে যে কি নিয়ে গবেষণা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে হাইপোথিসিস ক্ষেত্রটি, অর্থাৎ স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম অ্যান্ড দ্য হাইপোথিসিস ইনভলভ, তার মধ্যে যাওয়া। তৃতীয় হচ্ছে সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট ম্যাথোডোলজি, অর্থাৎ প্রকরণ আমাদেরকে
মেলাতেই হবে, প্রকরণ মেনেই করতে হবে। প্রাতিষ্ঠানিক গবেষণার ক্ষেত্রে তো প্রকরণ মেলেই করতে হবে, কিন্তু আমরা সৃজনশীল গবেষণার কথা যখন আলোচনা করব তখন তার ক্ষেত্রে আমরা দেখব যে সেখানে হয়তো প্রকরণ মেনে সেই গবেষণাগুলি হয়তো হচ্ছে না, কিন্তু গবেষণার যে ধারা, সৃজনশীল গবেষণার যে ধারা, সেখানে অনেক ক্ষেত্রেই সেগুলি পরিচায়িত হয়ে আসছে। অন্যদিকে 4 নম্বর পয়েন্ট, কালেকশন অ্যান্ড ইভালুয়েশন অফ দ্য ডেটা, অর্থাৎ সংগ্রহ এবং সেই সংগ্রহগুলিকে আমাদের মূল্যায়ন করতে হবে, আমাদের পরিচর্যা করতে হবে সংগ্রহের ক্ষেত্রে, এবং সেগুলিকে পরিচর্যা করে তার ফলকে, আবিষ্কৃত যে ফল, সেই ফলকে কিন্তু মূল্যায়ন করতে হবে অভিক্ষার মধ্যে, পরীক্ষার মধ্যে। অন্যদিকে 5 নম্বর হচ্ছে অর্গানাইজেশন, অ্যানালিসিস অ্যান্ড দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য কালেক্টেড ডেটা। এই কালেক্টেড যে ডেটাগুলি, যে তথ্যগুলি সংগৃহীত হবে গবেষকের প্রকরণের ভেতর দিয়ে, তার চেষ্টার ভেতর দিয়ে, তার সত্যানুসন্ধানের ভেতর দিয়ে, কিন্তু সেগুলিকে ব্যাখ্যা, বিশ্লেষণ, সংরক্ষণ করতে হবে, সংগঠিত করতে হবে, ব্যাখ্যা করতে হবে, বিশ্লেষণ করতে হবে, এবং তার ভেতর থেকেই তো নতুন আলোর বিচ্ছুরণ ঘটবে সেই গবেষণা প্রকরণের ভেতর দিয়ে। 6 নম্বর হলো যে রাইটিং দ্য রিসার্চ রিপোর্ট। রিসার্চ তো একটি রিপোর্ট, রিসার্চ তো একটি গবেষণা নিবন্ধ, হুইচ ইজ দ্য কেস অফ একাডেমিক রিসার্চ ইন রাইটিং এ থিসিস অর ডিজার্টেশন। অর্থাৎ যা এই পর্বটি হচ্ছে কিন্তু আসল পর্ব, যেখানে আলোর বিচ্ছুরণ ঘটবে, যেখানে অভিপ্সার বিচ্ছুরণ ঘটবে, যেখানে লেখক তার অন্তরালে, গবেষক এর অন্তরালে থাকবে এই পর্বে। অন্যদিক থেকে 7ম যে দিকটির কথা আলোচনা করা যেতে পারে যে বিবলিওগ্রাফি, অর্থাৎ অদ্ভুত দেখি, লক্ষ্য করি, দুঃখ হয় এই কারণেই যে কিছু করার নেই, যে কোন সংস্করণের, কত সালের, কোন সংস্করণের, কত পৃষ্ঠার এই গ্রন্থ থেকে তথ্যটি উদ্ধৃত হয়েছে। একই বই 3বার 4বার সংস্করণের ভেতর দিয়ে নতুন নতুন ভাবে আমাদের সামনে ধরা দেয়। ফলে সেখানে এই বিবলিওগ্রাফির মধ্যে, যেমন ফুটনোটের মধ্যে, পাদটিকার মধ্যে যেমন সেটির উল্লেখ থাকবে, তেমনি গ্রন্থ ঋণের ভেতরেও, গ্রন্থপঞ্জির ভেতরেও সেটির উল্লেখ থাকলে গবেষকের গবেষণার সত্যনিষ্ঠা প্রতিষ্ঠিত হয়। এটাই প্রকৃত গবেষণার প্রকরণের পদ্ধতির একটি অন্যতম দিক বলেই মনে করি, কারণ তার ব্যাখ্যা এবং বিশ্লেষণে সেই বিষয়গুলি ধরা পড়ে। গবেষণাপত্র যখন গবেষক লিখবেন তখন অনেকগুলি বিষয় তার মাথায় তাকে রাখতে হয়। গবেষণা প্রকরণ একদিনের কাজ নয়, সে 1 বছরের কাজ নয়, মিনিমাম 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7-8 বছর, 10 বছরও হতে পারে। কারণ বিজ্ঞান গবেষণা, আমাদের লিটারেরি গবেষণা, অর্থনীতির গবেষণা, সমাজনীতির গবেষণা তো বিজ্ঞান গবেষণার মতোই। আজকে যেটা সত্য বলে মনে হচ্ছে, একবার যদি সেটা সত্য হয় বিজ্ঞান গবেষণায়, তা চিরকাল সত্য? চিরকালই কি সত্য থাকবে? না, তা পাল্টে যেতে পারে, না তার উপরে আরো গবেষণা। ফলে গবেষণার উপরে গবেষণার ভেতর দিয়ে একটা নির্ণীত সত্য প্রতিষ্ঠিত হবে। এইভাবেই তো গবেষণা চলে। তাই প্রথমে টাইটেল পেজের নিরূপণ করা, প্রিফেস অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট, এটা ঠিক করা, ভূমিকা ঠিক করা, এবং তারপরে টেবিল অফ কন্টেইন, যেখানে ফিগার্স থাকবে, যেখানে এব্রিভিয়েশন গুলো থাকবে, যেখানে গ্লোসারি অফ টার্ম থাকবে, লিস্ট অফ অ্যাপেন্ডিক্স থাকবে। অন্যদিক থেকে আমরা যদি এভাবে বলি যে মেন বডি অফ দ্য রিপোর্ট বা থিসিস, সেখানে ভূমিকা যদি প্রয়োজন হয় তাহলে ভূমিকা থাকবে, টেক্সট উইথ ডকুমেন্টেশন, যে টেক্সটগুলিকে ব্যবহার করা হবে তার ডকুমেন্টেশন করা হবে, তথ্যের পর তথ্য সাজিয়ে, ইটের পর ইট সাজিয়ে রাজমিস্ত্রি যেভাবে একটি ইমারত তৈরি করেন ঠিক সেভাবে একটি ইমারত তৈরি হবে, গবেষণা নিবন্ধ তৈরি হবে, একটি রিপোর্ট তৈরি হবে, একটি থিসিস তৈরি হবে, এবং সেখানে কিন্তু গবেষক শেষে তার সেই অলঙ্করণ করবেন, তার কালারাইজ করবেন, অর্থাৎ দ্য এন্ড ম্যাটার, সেখানেই তিনি তার সত্য
নিষ্ঠা সত্য সংজাত উপলব্ধির তিনি প্রতিষ্ঠা করবেন এবং বিবলিওগ্রাফির ভেতর দিয়ে তার কাজের তার বিভিন্ন সত্য সন্ধানের যে তত্ত্ব তার উদ্ধৃতি তিনি এই বিবলিওগ্রাফির ভেতরে দেবেন। গবেষণার এই তো প্রকরণ এবং পদ্ধতির কথা বললাম। এই এত কথা বলতে গিয়েই বেশিরভাগ সময় যে কথা গবেষকেরা জানেন, এটি আমার কিছু উপলব্ধি নয়, আমার হয়তো একটা অভিজ্ঞতা হয়তো আছে কিছু, এবং যারা গবেষণা করেন তাদের সবার অভিজ্ঞতা একই অভিজ্ঞতা, এবং যারা গবেষণার নির্দেশক তারা এভাবেই গবেষণা করান। বিভিন্ন হয়তো আঙ্গিক আলাদা হতে পারে, কিন্তু সাধারণভাবে প্রকরণ পদ্ধতির প্রয়োগের ভেতরেই তারা গবেষণায় গবেষকদের উদ্বোধিত করেন। প্রলুব্ধ করা নয়, উদ্বোধিত করা। যে আলো, যে আগুন গবেষকের ভেতরে আছে, যে সত্যনিষ্ঠার আগ্রহ, যে উদ্দীপনা গবেষকের ভেতরে আছে, তাকে তার সুলুক সন্ধানের পথ খুঁজে দেন নির্দেশক। কিন্তু এত সবের পরেও আমরা মাঝে মাঝে দেখি টুকলি গবেষণা, আমরা মাঝে মাঝে দেখি যে প্রকৃত গবেষণা, ক্ষেত্র গবেষণা, ক্ষেত্র সমীক্ষা, এর ক্ষেত্রে প্রচুর ত্রুটি বিচ্যুতি। বইয়ের পর বই একবারে হুবহু তুলে দেওয়া হচ্ছে, কিংবা ভাবের ঘরে চুরি করা হচ্ছে। ফলে একজন একটি খেটে খুঁটে ক্ষেত্র সমীক্ষা করে প্রকৃত ক্ষেত্র গবেষণার সমস্ত কাজটি করে সে যখন একটি বিষয়কে উপস্থাপন করছে, তখন তা থেকে পরবর্তী ক্ষেত্রে তারা নেবেন, পরবর্তী ক্ষেত্রে গবেষকরা তা নেবেন, কিন্তু তার ক্রম অনুযায়ী তার উদ্ধৃতি। কিন্তু আবার উদ্ধৃতি দিলেই তো হয় না, উদ্ধৃতি দিলেই কি আর হয় নাকি? একটা প্রবন্ধ যদি আমি কোনো গবেষণা নিবন্ধের মধ্যে আমি তা ব্যবহার করি, আর তা যদি ভাবের ঘরে চুরি করে হয়, তাহলে গোটাটে তাহলে আমার গবেষণার ব্যাপারটা থাকলো কোথায়? সে আলোকিত সেই চেতনার আলোয় আমি অন্ধকারে পথ হাতড়াবো ঠিকই, অন্ধকার দূরীভূত হবে ঠিকই, কিন্তু সেই পথ যেন আমার সৃষ্টি করা পথ হয়। সেই পথ যেমন আরো অন্যজন ভাবে যে এ পথ অমুক জন করেছে। ফলে এই ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায় গবেষণার ক্ষেত্রে। পাতার পর পাতা কত গবেষকের গবেষণা ক্যান্সেলও হয়েছে এমনও। তাই এখনকার দিনে ইউজিসি যে বন্ধন, কোর্স ওয়ার্কের ভেতর দিয়ে যে বন্ধন, প্রকৃষ্ট বন্ধন, যে শৃঙ্খলার ভেতর দিয়ে গবেষণা যে বিষয়বস্তুগুলিকে ঠিক করে দেয়, এবং গবেষণা নির্দেশকেরা যেভাবে গবেষকদের উদ্বুদ্ধ করেন, ফলে অনেকটাই এই টুকলি গবেষণা, এই ক্ষেত্র গবেষণার ক্ষেত্রে, কারণ এরকম অনেক বই দেখেছি, অন্তত আমি বলতে পারি, এবং আপনারা অনেকেই যারা এই লাইভ শুনছেন বা পরবর্তী ক্ষেত্রে ডেফার্ড লাইভে শুনবেন, তারা দেখবেন যে এই গবেষণা অনেক প্রবন্ধ, অনেক লেখা, অনেক কবিতা, অনেক গান, অনেক তথ্য চুরি হয়ে যায়, এবং তা থেকে অনেকেই ডিগ্রি পেয়ে যান, এবং কিংবা কেউ গ্রন্থ রচনা করে ফেলেন, এবং সেই গ্রন্থটি তার নামে সমাদৃত হয়, সে পুরস্কার পেয়ে যান। কিন্তু আমি সবিনয়ে বলবো, যারা এখনকার দিনে যারা বিশ্ববিদ্যালয়ে, যারা কলেজে প্রকৃত গবেষণার অর্থাৎ গবেষণার ভেতর দিয়ে তারা জীবনে প্রতিষ্ঠা বা বিভিন্ন বিষয়কে উত্থাপন করার জন্য, উপস্থাপন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যারা খাটছেন, যারা বোধ এবং বোধের চর্চা করছেন, তারা প্রকৃত গবেষণার পথ দিয়েই তাদের নির্ণয়কে তুলে ধরবেন, এটাই আমরা আশা করি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি এমন কিছু বই, অন্তত লোকসংস্কৃতি গবেষণার ক্ষেত্রে একবারে হুবহু টুকে দেওয়া, যেটাকে আমরা দেখবেন চলতি কথায় আমরা বিভিন্ন সময় টুকলি গবেষণার কথা বলে থাকি। অদ্ভুত লাগে সেখানে। যেমন ধরুন যে একটি বই আমি দেখেছি যে আরবান, আরবানের জায়গায় সেটা লেখা আছে সারবান, সারবান, অর্থাৎ এই যে আরবানটা সারবান হয়ে গেছে, কিন্তু যিনি পরবর্তী ক্ষেত্রে গবেষণা, তিনি তার মানে না বুঝেই ওই যে বইটি থেকে হুবহু তিনি টুকলেন, সেখানে তিনি সারবান লিখলেন। অর্থাৎ গ্রামীণ জীবন এবং শহুরে জীবনের যে পার্থক্য, সারবান কালচার, তাহলে তখন কি মানে দাঁড়ায়? অর্থাৎ এটা একটা
বই থেকে আমি যখন নিচ্ছি, বইও তো সেখানে মুদ্রণ প্রমাণ থাকতে পারে, এবং সেই মুদ্রণ প্রমাণ থেকে আমি দেখেছি অনেকের সঙ্গে আলোচনা হয়, অনেক গবেষকের সঙ্গে আলোচনা হয় যে বিভিন্ন বিষয় নিয়ে গ্রন্থ প্রকাশের ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু গ্রন্থ প্রকাশের ইচ্ছা কি না, তিনি হয়তো 10টা 12টা 14টা 15টা বই কিন্তু তিনি সংগ্রহ করেছেন, অর্থ আছে, কিনে নিয়েছেন, এবং তা থেকে তার মাথায় এসেছে যে একটি হয়তো ধরুন যে টুসু গানের উপর একটি বই হবে, আমি লোক গবেষণার কথা বলি, তাহলে টুসু গানের উপর একটি বই হবে, তাহলে বিভিন্ন গবেষক বিভিন্ন লিখে দিয়েছেন। ভাদুর উপর একটি বই হবে, ছৌয়ের উপর বই হবে, ঝুমুরের উপর বই হবে, করমের উপর বই হবে, নাটুয়ার উপর বই হবে। লোক সংস্কৃতির ক্ষেত্রগুলি যদি আমি বলি, তাহলে দেখা যায় যে আসলে সেই বইগুলির মধ্যে কি ভুল নেই? সেই বইগুলির মধ্যে শব্দের যে প্রকৃত শব্দের উচ্চারণ নেই। এই যে বিদ্যাসাগর যেখানে ছিলেন যে কর্মা টাঁড়ে, সেখানে ইংরেজি থেকে কার্মাটার হয়ে গেছে। আমি তো মাঝে মাঝেই বলি, আজকে ধরুন যদি কোনো লোক গবেষক কুস্টার স্টেশনে যান, এবং সেখানে তো বিভিন্ন ক্ষেত্রে তিনি দেখবেন যে সেখানে আছে কুস্তাউর, সেখানে আছে কুস্তারণ, কিংবা ছররা স্টেশনের কথা যদি কোনো গবেষণা পত্রিকায় লেখেন, তাহলে ছ র এবং র আকার লিখবেন। তাহলে কি প্রকৃত লোক গবেষণার যে মূল যে শব্দ, যে দ্রাবিড়িয়ান যে এখানকার অড়প্রত্যন্ত বা সেই শব্দগুলি যে ব্যবহৃত হয়েছে গ্রাম নামের ক্ষেত্রে, তাহলে কি করে গবেষণা, প্রকৃত গবেষণা হবে? ফলে যে মান্য বাংলা সাহিত্যের গবেষণার ক্ষেত্র বলে, আমি বিজ্ঞান গবেষণার কথা বলছি না, আমি আমাদের যে চর্চার জায়গা, যে ধারার জায়গা, সেই ক্ষেত্রে আমি দেখি বহু গবেষক কিন্তু প্রকৃত অর্থেই সুলুক সন্ধানের দিকে যদি না যান বা যান না, তাহলে কিন্তু সেই রচনা, সেই লেখা তাহলে প্রকৃতভাবে গবেষণার সঠিকভাবে নিবন্ধটি রচিত হতে পারে না। হয়তো ডিগ্রিটা পাওয়া যেতে পারে, হয়তো শংসাপত্রটি পাওয়া যেতে পারে, আবার অনেকে দেখি, আমার তখন দুঃখ লাগে যে প্রকৃত গবেষণার যে পদ্ধতি, যে বিভিন্ন গ্রন্থ পড়ে যে যেটুকু আমার অন্তত উপলব্ধি, এই 58তে এসে যে উপলব্ধি, যে ছোটবেলায় যে প্রবন্ধগুলি লিখেছিলাম গবেষণা করতে গিয়ে, এখন সেগুলি পড়তে গিয়ে দেখি যে সেগুলি আদৌ গবেষণা হয়নি, সেগুলি পারিনি। গবেষণার যে প্রকরণের ভেতর দিয়ে কিভাবে ডাটা কালেকশন করতে হয়, কিভাবে ডাটা প্রসেসিং করতে হয়, কিভাবে ডাটাকে ব্যবহার করতে হয়, এবং কিভাবে বিবলিওগ্রাফির ভেতর দিয়ে সেই ডাটার সেই মননের মধ্যে তাকে সন্নিবিষ্ট করতে, অন্বিষ্ট করতে হয়, এখন যখন বুঝি এবং প্রতিনিয়তই এই বিষয়ে শিক্ষা লাভ করি, ফলে গবেষণা বলে দিলেই হবে না। আমরা অনেক সময় বলি যে এটি প্রকৃত গবেষণা, এটি আমার গবেষণামূলক প্রবন্ধ, এটি আমার গবেষণামূলক প্রবন্ধ। যেমন বিভিন্ন জায়গায় কোনো একটা জন্মভূমির, আমি একটি উদাহরণ দিলে কিন্তু আপনাদের পরিষ্কার হয়ে যাবে। আমাদের স্বনামধন্য ছৌ নৃত্যশিল্পী পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার জন্মসাল নিয়ে যখন তিনি প্রয়াত হলেন, তখন তার জন্মসাল নিয়ে, কিংবা শুধু জন্মসাল নিয়ে কেন বলবো, তিনি যখন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন, আর তিনি যখন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পাচ্ছেন, তখন সেখানে জন্মসালের দ্বিত্ব লক্ষ্য করা যাচ্ছে। পদ্মশ্রী পাচ্ছেন তখন 1930, আর যখন তিনি সঙ্গীত নাটক একাডেমি পাচ্ছেন তখন আছে সেটা 1931। 1925 কেউ লিখেছেন, কেউ লিখেছেন 1927, কেউ লিখেছেন 1929, কেউ লিখেছেন 1930, কেউ লিখেছেন 1931, কেউ লিখেছেন 1933। রবীন্দ্রনাথ বলেছিলেন যে পণ্ডিতেরা হায়রে কবে বিদায় নিয়েছে, আর কি জন্ম নিয়েছে কালিদাস, সেই কালিদাসের জন্ম সাল বিবাদ নিয়ে পণ্ডিতেরা যে সময় নষ্ট করে, রবীন্দ্রনাথ বলেছিলেন। তো এইটা একটা উদাহরণের ভেতর দিয়ে আমি দেখেছি, লক্ষ্য করেছি যে বিভিন্ন জন, অর্থাৎ ধরুন হয়তো ক্ষেত্র গবেষণার ক্ষেত্রে সে ক্ষেত্র সমীক্ষক যখন গেলেন যে আপনার বয়স কত, তখন তিনি বললেন 3-4-20 হবে। তাহলে 3-20 মানে 60, 4-20 মানে 80।
আবার এমনও ক্ষেত্র তিনি সাধারণ মানুষ, তার তো মনে নেই, তার তো জন্মসাল লেখা নেই, তাহলে কিভাবে পাওয়া যাবে? তখন তো ভোটার আইডেন্টিটি ছিল না, তখন তো আধার কার্ড ছিল না, তাহলে কি হবে? এমনও দেখা যায় যে জন্মসাল জানতে গিয়ে কোনো একজন শিল্পী তিনি বলছেন, আমার জন্ম হয়েছিল, আমার বাবা বলেছেন যে বছর খরা হয়েছিল, যে বছর ভীষণ বৃষ্টি হয়েছিল, যে বছর এমনও শোনা যায় যে বছর এইখানে একটা বিরাট বন্যা হয়েছিল। এবার গবেষক তো এই সুলুক সন্ধানী, তাকে তো ছুটতে হবে সেখানে কোন বছর বন্যা হয়েছিল, কোন বছর খরা হয়েছিল, কোন বছর প্লাবন হয়েছিল, কোন বছর কি হয়েছিল। এই লোক গবেষণার ক্ষেত্রে এই ধরনের ফলে আমাদের দুঃখ হয়, সত্যিকারের দুঃখ হয় যে যখন আমরা দেখি যে গবেষকদের প্রবন্ধে, যারা প্রকৃত অর্থে গবেষক এবং আমি সহ যারা উটকি মাঝে মাঝে ব্যবহার করি, তাদের ক্ষেত্রেও দেখি যে গবেষণার প্রকৃত যে পদ্ধতি প্রকরণ ব্যবহার করে আমি একটি গবেষণা নিবন্ধ, একটি গবেষণা প্রবন্ধ রচনা করছি তা নয়। এরকম বহু মানুষ আছেন যারা ভাবের ঘরে চুরি করতে পারেন এবং তারা একটা অদ্ভুত প্রবন্ধ রচনা করতে পারেন। তারা এখান থেকে ওখান থেকে খামচে খামচে নিয়েই তারা অনেকটাই করতে পারেন। আসলে তাদের এই তাকানোটাকে আমি লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার ছবিটির সঙ্গে তুলনা করতে পারি। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা তাকায়, আপনি তাকাবেন, দেখবেন আপনার দিকেই তাকাচ্ছে, আরো একজন তাকায়, দেখবেন তার দিকেই তাকাচ্ছে, সবার দিকেই তাকায়, আসলে সবার দিকে তাকায় না, মোনালিসা তাকিয়েই আছে। এই হচ্ছে শিল্পী। কিন্তু আমরা যখন দেখি তখন আমরা বিভ্রান্ত হই। তাহলে গবেষণা প্রবন্ধের মধ্যে যদি এই বহু কৌণিক ব্যাপার, পৌনপৌনিকতা যদি লক্ষ্য করা যায়, তাহলে তাকে আমি প্রকৃত গবেষণা বলবো কি করে? ফলে যারা আমাদের সিনিয়র রয়েছেন কিংবা যারা গবেষণা নির্দেশক, তাদের কাছে অনুরোধ যে, বা গবেষণা প্রবন্ধ যারা লিখছেন, বা বিভিন্ন জন যারা গবেষণার ফার্ম খুলে বসে আছেন, অনেকে গবেষণার ফার্ম খুলে বসে আছেন, যেখানে এখানে রাঢ় সংস্কৃতির গবেষণা হতে পারে, এখানে লোক সংস্কৃতির গবেষণা হতে পারে, এখানে ঝাড়খণ্ডী সংস্কৃতির গবেষণা হতে পারে, এখানে যে কোনো সংস্কৃতির গবেষণা হতে পারে। এরকম তো বহু সংস্থা রয়েছে। সেই সংস্থাগুলিতেও গবেষণার প্রকরণ মেনে এবং ক্ষেত্র সমীক্ষার একেবারে সুনির্দিষ্ট প্রকরণ মেনে অন্তত গবেষণায় নামানো উচিত এবং পরবর্তী যে প্রজন্ম যারা গবেষণায় আসছে তাদের হাতে ধরে শেখানো উচিত। পদ্মা তীরবর্তী মানুষের যে প্রবাদ প্রবচন, এরকম 16টি গ্রন্থ আমাদের রবীন্দ্রনাথের সমস্ত রচনাগুলি 16টি গ্রন্থে প্রকাশিত। এরকম পদ্মা তীরবর্তী যে মানুষের জীবন জীবিকা, জীবন সংগ্রাম, সংস্কৃতি, তার উপর 16টি গ্রন্থ আছে প্রবাদ প্রবচনের উপরে, ঢাকা একাডেমিতে দেখেছি। তাহলে কি গবেষণা সেখানে, কিভাবে সেই প্রবাদ প্রবচনকে সংগ্রহ করা হয়েছে? আমাদের এখানকার দু একটি গবেষণা গ্রন্থের কথা উল্লেখ করতে হবে। একটি গ্রন্থের কথা তো উল্লেখ করা উচিত, যে মানভূমি যে উপভাষা তত্ত্ব, যে নরনারায়ণ চট্টোপাধ্যায় এবং সুবোধ বসু রায় যে একটি গ্রন্থ সংকলিত করেছেন, রচনা করেছেন, সেই গ্রন্থটির দিকে তাকালেই বোঝা যায়। এবং সেই গ্রন্থটি তিনি প্রকাশ করার পর সুবোধ বসু রায় কিংবা শ্রদ্ধেয় নরনারায়ণ চট্টোপাধ্যায় কিন্তু স্বীকার করেছিলেন যে না, সবটা করে ওঠা যায়নি। সত্যিই তো, কালকেই একজন লোকশিল্পীর কাছে গিয়েছিলাম, তো সেই লোকশিল্পী বলছেন যে, আমরা জিজ্ঞেস করছি যে আপনাকে লালন পালন কে করেছেন? তখন তিনি একটা অদ্ভুত শব্দ বললেন যে আমাকে আলন পালন করেছেন আমার জেঠামশাই। এবার আমি যখন গবেষণা প্রবন্ধটি লিখবো, তখন আমি কি লিখবো? যে আমাকে তাকে লালন পালন করেছেন না আলন পালন করেছেন? আলন পালন শব্দটি ওই লোকভাষা, ওই শিল্পীর একবারে প্রাণের ভাষা, একবারে হৃদয়ের ভাষা, একবারে অন্তরের ভাষা। তখন তো তাকে আমাকে আলন পালনই লিখতে হবে। যদি সেটিকে আমি মান্যতে লালন পালন লিখে দিই, তাহলে সেটি কিন্তু প্রকৃত গবেষণা, তার নিজের কথা প্রকাশ হচ্ছে না। তাহলে
দুঃখ থেকে যাবে, তাহলে কাটা কাটা আদুরি ছেঁড়া তোরা নির্ণীত হবে, চিত্রিত হবে, পরিস্ফুট হবে, প্রকৃত অর্থেই গবেষণা হবে না। তাই লোক সংস্কৃতির গবেষণার ক্ষেত্রে আজকের এই আলোচনায় বলতে গিয়ে আমি আসলে বিশেষভাবে আমি লোক সংস্কৃতির গবেষণার ক্ষেত্র ভূমিটিকেই বেশিরভাগ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করলাম, যেহেতু এই বিষয়ে মাঝে মাঝে থাকার চেষ্টা করি, পাড়ার এধারে ওধারে ঘোরার চেষ্টা করি, কিন্তু হয়তো ওই ঘুরেই বেড়ায় কিন্তু ঢুকতে পারিনি। অর্থাৎ এই ভেতরে ঢোকা কিন্তু বড়ই কঠিন। এই লোক গবেষণার যে লোক গবেষক যিনি হবেন, তন্নিষ্ঠ গবেষণার ক্ষেত্রভূমিতে যিনি ঢুকবেন, তার কিন্তু দৃষ্টিশক্তি, তার মেধা শক্তি, তার চেষ্টা, তার ইচ্ছা শক্তি, তার আগ্রহ, তার অন্তহীন হতে হবে। কারণ এক একটা যে ক্লু যখন পাওয়া যাবে, সেই ক্লুয়ের সমাধান করার দরকার। সেই ক্লুয়ের সমাধানের জন্য কোথা থেকে কোথায় যেতে হবে, তার জন্য তাকে কার্ড প্রসেসিং করা দরকার। এবং এই কার্ড প্রসেসিং যদি তিনি না করেন, তাহলে কিন্তু তিনি শেষ করতে পারবেন না। তার গবেষণা অর্ধেক থেকে যাবে, অর্থাৎ প্রকৃত গবেষণা হবে না। আমি তো পূর্বেই বলেছি যে তা হয়তো গ্রন্থাকারেও প্রকাশিত, অনেক গবেষকের গবেষণা গ্রন্থ এখনো প্রকাশিত হয়নি। আমার গবেষণা গ্রন্থটিও আমি এখনো প্রকাশিত করিনি। কেন করিনি? কারণ আমি বুঝেছি যে সেটির সব কাজ, সব নিরীক্ষণ আমি যখন অবসর পাবো, সেটির জন্য 1 বছর সময় লাগবে সেটি প্রকাশ করতে গেলে। কারণ প্রাতিষ্ঠানিক গবেষণার যা প্রকরণ, যা পদ্ধতি, আর সেটিকে যখন গ্রন্থ আকারে প্রকাশ করতে হবে, তখন অন্তরের জারক রসে জারিত করে সেই হৃদয়ের সঙ্গে আরেকটি হৃদয়ের সংমিলন ঘটাতে হবে, যাকে আমরা বলবো সহৃদয়, হৃদয় সংবাদী একটি বিষয়, একটি সৃষ্টি রূপে তাকে চেষ্টা করতে হবে। হয়তো তার অনেক বিষয় আমি প্রকাশ করেছি, কিন্তু তা পূর্ণ আকারে প্রকাশ করিনি। এরকম অনেক গবেষণা এখনো প্রকাশিত হয়নি। অথচ দেখি যে বছরে বছরে কেউ কেউ এক একটা গবেষণা গ্রন্থ প্রকাশ করে দিচ্ছেন। গবেষণা গ্রন্থ প্রকাশিত হোক, তার মধ্যে যা ভালো জিনিস আছে তা আমরা গ্রহণ করব, তার মধ্যে যা ভালো জিনিস আছে তা গবেষক গ্রহণ করবেন, তা গবেষক গবেষিকাগণ গ্রহণ করবেন, পাঠক পাঠিকাগণ গ্রহণ করবেন। কিন্তু কালের বিচারে, সাহিত্যের বিচারে, গবেষণার প্রকরণ এবং পদ্ধতির বিচারে সেটি কতদিন থাকবে সেটা ইতিহাস বলবে। তাই আজকে মানভূম সংবাদ লাইভ পেজে আপনাদের সামনে এই গবেষণা, প্রকরণ, পদ্ধতি, ইতিকর্তব্য সম্পর্কে আমি আমার উপলব্ধির 2-4টি কথা বললাম। যারা এই আলোচনা শুনছেন এবং তার মধ্যে অনেক গবেষক আছেন এবং অনেক গবেষণা নির্দেশক আছেন, তাদের কাছে আমি বিনম্র ক্ষমা চাইছি এই কারণেই যে হয়তো সব কথা তাদের উপযোগী বা তারা যে পদ্ধতিতে কাজ করেন সেই উপযোগী হয়তো বলতে পারিনি। বলবার চেষ্টা হয়তো করেছি, হয়তো একটা ধারণা থেকে, একটা ধারা থেকে একটা বিষয়কে উপস্থাপন করার চেষ্টা করেছি। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে বিশ্ববিদ্যালয়গুলি যখন বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা হচ্ছে, কলেজের অধ্যাপকেরা যখন গবেষণার ক্ষেত্রে অধিকার বা গবেষণা করার জন্য যোগ্যতায় উত্তীর্ণ হচ্ছেন, তখন আমি অনুরোধ রাখবো তাদের কাছে যে তারা অন্তত লোক গবেষণার ক্ষেত্রে একটু মনোযোগী হবেন। কারণ আমরা অনেক পিছিয়ে। এই লোকভূমি পুরুলিয়া, লোক গবেষণার এই রত্নভূমি মানভূম, গানভূম, এখানে সবই আছে, কিন্তু গবেষণার ক্ষেত্রে সেই বহু পিছিয়ে আমরা। আমাদের লোক গবেষণার ক্ষেত্রগুলিতে যদি আমরা একটু আলোকপাত করতে পারি, তাহলে আমাদের এই জেলা আরো আরো প্রভাসিত হবে, আরো প্রভায় আলোকিত হবে এবং বিশ্বজনে, বিদ্যুৎজনের কাছে প্রকাশিত হবে সেই আলো, সেই মুক্তা, সেই মণি। তাই সেই সত্য অনুসন্ধানে, সেই অধ্যয়নে, সেই নিরীক্ষণে, সেই পরীক্ষণে গবেষকদের
এবং গবেষক নির্দেশকদের কাছে এই আবেদন রেখে এবং যারা এতক্ষণ ধরে আমার কথা শুনলেন তাদের সকলকে আমার শ্রদ্ধা এবং বিনম্র প্রণতি জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।